হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 তে আমরা কিন্তু আবারও কোরিয়ান সিরিজ শুরু করতে চলেছি। এখানে এখন থেকে যে শুধুমাত্র কোরিয়ান সিরিজ চলবে তা কিন্তু নয়। আমেরিকা, ইউরোপ, কোরিয়া, জাপান, চায়নায় যেসব লেটেস্ট সিরিজ আসবে, মানে নতুন যে সিরিজগুলো আসবে এবং সেগুলো যদি পুরো দুনিয়াতে নাম কামায়, সেই ধরনের সিরিজগুলো এখন থেকে আমরা এখানে আনার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা যে সিরিজটা সম্পর্কে জানবো, এটা রিলিজ পেয়েছে খুবই সম্প্রতি, মানে 2024 সালের একেবারে লেটেস্ট একটা সিরিজ, এবং এই সিরিজটার নাম হচ্ছে এ কিলার প্যারাডক্স। আর এই সিরিজটাতে মোট 8টা এপিসোড রয়েছে এবং টোটাল 8টা এপিসোড তৈরি করতে খরচ হয়েছে প্রায় 150 কোটি টাকার মতো। তো সেই হিসেবে প্রতি এপিসোডে খরচ আসে হচ্ছে প্রায় 18 বা 20 কোটি টাকার মতো। আর এই সিরিজটার IMDb রেট কিন্তু খুবই ভালো, 10-এ 7.2, এবং মাই ড্রামা লিস্টের রেটিং হচ্ছে 10-এ 7.9। তো এই সিরিজটার কাহিনী আমি কি বলবো, এরকম কাহিনী আমি এর আগে কখনোই দেখিনি। এই সিরিজটার কাহিনী হচ্ছে অনেকটা এরকম, ধরো আমি ভুলে কাউকে হত্যা করে ফেলেছি, অনেক মানুষকে হত্যা করছি। মনে করো কোনো ছিনতাইকারী এসেছে, ওর কাছ থেকে বাঁচার জন্য ওকে মেরে ফেললাম। তারপর আমাকে কেউ ব্ল্যাকমেল করছে, ওর কাছ থেকে বাঁচার জন্য ওকে মেরে ফেললাম। তো পরে আমি যখন ডিপ্রেশনে ভুগছি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, তখন দেখা যায় যে যাকে আমি মেরেছি ও আরো বড় ডেঞ্জারাস সন্ত্রাসী ছিল। আমি ডেঞ্জারাস সিরিয়াল কিলার ছিল, মানে আমি খারাপ করতে গিয়ে ভালো কাজ করে ফেলেছি। তো এই সিরিজটার নাম আমি যদি আমার মতো করে দিতে চাই, তাহলে আমি বলবো হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান খুনি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তোমরা বিজ্ঞাপন স্কিপ করতে পারো কিংবা দেখতে পারো, তারপর মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো প্রথম এপিসোডের গল্পটা বলি। তো এপিসোডের শুরুতেই আমরা জ্যাকি নামের একটা ছেলেকে দেখতে পাই, যে সবেমাত্র দক্ষিণ কোরিয়ার যে বাধ্যতামূলক আর্মি ডিউটি রয়েছে, সেই ডিউটি কমপ্লিট করে ফিরে এসেছে। দক্ষিণ কোরিয়ান যারা কে ড্রামা দেখো তারা তো অবশ্যই জানো যে দক্ষিণ কোরিয়াতে জন্ম নিলে তোমার বাধ্যতামূলক 2 বছর আর্মিতে সার্ভিস দিতেই হবে। তো সেরকম ভাবেও সার্ভিস দিয়ে চলে এসেছে। বাট বর্তমানে ও বেকার, আর ও মিডল ক্লাস ফ্যামিলির একজন সন্তান, গরিবও না ধনীও না। আর ওর স্বপ্ন হচ্ছে কানাডাতে যাওয়া, কিন্তু ও হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবা চায় না যে আমার ছেলে কানাডায় যায়, আর এই কারণে ওর বাবা ওর অ্যাকাউন্টে টাকা জমা করছে যাতে তার সন্তান বিয়ে করে এবং নিজের একটা ঘর বানিয়ে কোরিয়াতেই থেকে যায়। মানে চিন্তা করো ভাই, আমরা বাংলাদেশ থেকে যে চিন্তা করি, কোরিয়া থেকেও মানুষ একই চিন্তা করে, কেউ সুখী না। আবার কানাডার মানুষও করে কি এখন ইউরোপে আসছে। তো যাই হোক, পরিবার যাকে উপদেশ দিত, বিয়ে টিয়ের উপদেশ, এই সব উপদেশও একদম বিরক্ত হয়ে গিয়েছে। তো এর জন্য বাসা থেকে দূরে একটা ছোট্ট রুম ভাড়া নেয়, একেবারে গরিবানা হালে। আর নিজের রুমটাকে আরো সুন্দর দেখানোর জন্য সে একটা ছবি আনে, আর এই ছবিটাকে দেয়ালে ঝোলানোর জন্য তার একটা পেরেক লাগবে। তো পেরেকটা তো পায়, বাট ওই পেরেকটা লাগানোর জন্য প্রয়োজন ছিল হচ্ছে হাতুড়ি, যেটা ওর কাছে ছিল না। আর এর পরের দিন আমরা দেখি ও যায় হচ্ছে কাজে, যেখানে আমরা দেখতে পাই ও একটা সুপার স্টোরে চাকরি নিয়েছে। তো রাতের বেলা ওর দোকানে 2জন মাতাল লোক আসে, একজন বাইরে বসেছিল আর একজন ভেতরে এসে জ্যাকির কাছে সিগারেটের প্যাকেট চায়, এবং সিগারেটের দাম হচ্ছে 200 টাকা প্যাকেট। 100 টাকা দিয়ে বলে পুরো প্যাকেট দেয়, আর এক বোতল বিয়ার দেয়, সাথে কিছু খাবারও দেয়। বাইরে বসে আছি, আর তারপর জ্যাকি করে কি বাইরে যায় এবং বলে আগে টাকা দিন, পুরো টাকা দিন, তারপরে আমি আপনাকে জিনিস দেবো। বাট তখন ওই মাতাল করে কি পুরো গরম হয়ে যায়। আর ওই মুহূর্তে ওই লোকটির যে আরেকটা সঙ্গী ছিল, সে জ্যাকিকে বলে ওর কথায় রাগ করো না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে পুরো টাকা দিয়ে দিচ্ছি। তো এরপর জিনিসপত্র নিয়ে সে জ্যাকিকে পুরো টাকা দেয়, কিন্তু তার বন্ধু ওই সুপার শপের মধ্যেই বিড়ি খাওয়া স্টার্ট করে, মানে ওই প্রথম মাতালটা। তো এর জন্য দ্বিতীয় মাতাল বলে এখানে সিগারেট খাওয়া যাবে না, তুই আমার সাথে বাইরে চল, বাইরে গিয়ে সিগারেট খাবো। তো এরপর বিয়ার খাওয়া শেষ করে 2 মাতাল করে কি এখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পরে দোকানের মালিক আসে এবং জ্যাকিকে বলে রাত অনেক হয়েছে, বাসায় চলে যাও। বাট তখন জ্যাকি করে বসের কাছ থেকে একদিনের জন্য হাতুড়িটা নিয়ে যাওয়ার পারমিশন চায়, যাতে ও বাড়িতে গিয়ে ঘরের দেয়ালে পেন্টিংটা টাঙানোর জন্য প্যারেক লাগাতে পারে। তো এরপর জ্যাকি যখন ঘরের দিকে যাচ্ছিল, ও দেখতে পায় 2 মাতালের মধ্যে প্রথম মাতালটা রাস্তায় পড়ে রয়েছে। তো তখন ওই দ্বিতীয় সঙ্গীকে ডাক দেয় যে আপনার বন্ধু তো পেছনে রাস্তার মধ্যেই পড়ে রয়েছে, ওকে নিয়ে যান। আর তখন ওই দ্বিতীয় মাতাল বলে ওকে ঘুমাতে দে, আর যদি তোর বেশি খারাপ লাগে তুই তোর ঘরে নিয়ে যা। তো এরপর ওই দ্বিতীয় মাতাল যখনই যেতে লাগে, তখনই জ্যাকি কয়েকটি রাগের চোটে তার হাত পেছনে মুট করে দেখায়, কিন্তু মাতাল তখন এটা দেখে ফেলে এবং জ্যাকির কাছে এসে জোরে থাপড় মারে এবং জ্যাকিকে মারতেই থাকে। মানে বুঝতেই পারছো মাতাল, এবং বারবার বলতে থাকে তোর কি বুঝে আসছে না, আমি তোকে বললাম যে বাসায় চলে যা, তুই আমার পিছু নিচ্ছিস, আমাকে ঘুষি দেখাস। তো মার
খাওয়ার সময় জ্যাকির তার স্কুলের কথা মনে পড়ে, যে স্কুলেও সে প্রচুর বুলিং এর শিকার হতো এবং বাকি বাচ্চারা তাকে এভাবে মারতো। তো স্কুলের কথা মনে পড়লে ওর পুরো মাথা খারাপ হয়ে যায়। আর তারপর জ্যাকি করে কি তার ব্যাগ থেকে হাতুড়িটা বের করে, যেটা সে ঘরের দেয়ালে পেরেক লাগানোর জন্য নিয়ে যাচ্ছিল। আর তারপর সে করে ওই হাতুড়ি দিয়ে ওই মাতাল লোকটির মাথায় মারে। আর তখনই বৃষ্টি হতে শুরু করে, আর বৃষ্টির পানি শরীরে পড়াতে সেই মাতালের আবার হুঁশ ফিরে আসে আর উঠে সে দাঁড়িয়ে হাঁটতে থাকে। কিন্তু একটু সামনে গিয়েই সে দোকানের শাটারের সাথে বাড়ি খেয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই দৃশ্য দেখে জ্যাকি তো পুরো ভয় পেয়ে যে আমি কি করলাম। আর তখনই সেখানে একটা অন্ধ মেয়ে আসে, যার সাথে একটা কুকুর ছিল, মানে চশমা দেখে অন্ধই মনে হচ্ছে। আর এরপর আমরা দেখি ওই মেয়েটার কুকুর করে কি তাকে নিয়ে ওই লাশের কাছে যায়। তো জ্যাকি তো এই দৃশ্য দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, মানে ওই মাতাল কিন্তু মারা গিয়েছে, কিন্তু ওই মহিলা যেহেতু অন্ধ সে কিছুই বুঝতে পারে না এবং সে মনে করে তার কুকুর হয়তো রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস খেতে যাচ্ছে। এই জন্য সে তার কুকুরকে বলে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস খাওয়া ঠিক হবে না, চলো আমরা বাসায় যাই। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই অন্ধ মহিলাটির কাছে কিন্তু কোনো লাঠি নেই, যেটা নর্মালি একটা অন্ধ মহিলার কাছে থাকে। তো যাই হোক ওই মেয়েটি চলে যেতেই জ্যাকি করে কি দ্রুত ব্যাগ তুলেন এবং সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে সোজা ওর বাসায় চলে আসে এবং কাপড় পরা অবস্থাতেই গোসল করতে থাকে, যাতে ওর গায়ে লেগে থাকা রক্তের যে দাগগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু গোসল করার সময় সে ওই মাতাল লোকটাকে আবার দেখতে পায়, যে মাতাল লোকটি বলছিল আমার বাসায় আমার বুড়ো মা রয়েছে, আমার 3টা বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে, আমি প্রতিদিন অনেক পরিশ্রম করে ওদের 5 জনের মুখে খাবার দিই, এখন ওদেরকে কে খাওয়াবে? তুমি যদি সেখান থেকে চুপচাপ চলে আসতে তাহলে তোমার কি এমন ক্ষতি হতো? আর এরপর আমরা দেখি পুলিশ এসেছে এবং জ্যাকিকে ধরে নিয়ে যাচ্ছে এবং ওকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে জ্যাকির মা বেহুশ হয়ে যায়, কিন্তু তখনই জ্যাকির ঘুম ভাঙে যে এটা ওর স্বপ্ন ছিল। আর তখনও শুয়ে শুয়ে চিন্তা করছিল না জানি কখন পুলিশ আসবে। আর ওই মুহূর্তে ওর মনে পড়ে হাই রে, তাড়াতাড়ির কারণে যে হাতুড়ি দিয়ে আমি বাড়ি মেরেছিলাম সেটা তো সেখানে রেখে এসেছি, ওটার মধ্যে তো আমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কত বড় একটা ভুল করে ফেলেছি। তো পরদিন সকালে আমরা দেখি ক্রাইম সিনে পুলিশ চলে আসে এবং সেখানকার পড়ে থাকা জিনিসপত্র ভালো মতো তল্লাশি করে। আর ওখানে ওই মাতাল লোকটির কাছে একটা পলিথিন ছিল, যেটার মধ্যে ওই দোকানের নাম লেখা ছিল যেখানে জ্যাকি কাজ করতে পারে, ওখান থেকে কিছু কিনেছিল। তো এরপর ড্যানি নামের যে পুলিশ অফিসার রয়েছে সে করে ওই দোকানে যায় এবং সে তার জন্য সিগারেটের প্যাকেট কেনে আর তারপর দোকানের বাইরে এসে বসে। আর তখন মদনা এবং বদনা নামের 2টো ছেলে আসে সেখানে। 2টো ছেলেরই বয়স কম, 18 বছরের নিচে হবে, কিন্তু প্রচুর বেয়াদব। তো মদনা করে কি পুলিশ অফিসার ড্যানির কাছে লাইটার চায়। আর এখানে বুঝতে হবে পুলিশ অফিসার কিন্তু সিভিল ড্রেসে রয়েছে, বাট ড্যানি ডাইরেক্ট বলে আমি সিগারেট খাই না। আর এখানে উল্লেখ্য দেখতেই পাচ্ছ ড্যানির সামনে কিন্তু সিগারেটের প্যাকেট রয়েছে এবং লাইটার রয়েছে, কিন্তু দেয় না। কিন্তু তখন মদনা করে কি ড্যানির সাথে বেয়াদবি করা শুরু করে। আর এরপর যখনই ড্যানির যে আরেকজন পুলিশ অফিসার সাথে ছিল সে বাইরে আসে, তখন ড্যানি বলে এই 2 শালাকে গাড়িতে তোল, ওদের ক্লাস নিতে হবে। তো যাই হোক পুলিশ স্টেশনে ওদের কাছে পার্ক নামের একজন পুলিশ অফিসার আসে, যে অনেক ভদ্র টাইপ একটা লোক ছিল আমার মতো। আর সে ওই 2জন ছেলেকে বোঝাচ্ছিল যে দেখো তোমাদের এখনো বয়স হয়নি সিগারেট খাওয়ার, এগুলো ভালো জিনিস নয়, আর অবশ্যই কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, বেয়াদবি করবে না। আর এদিকে ড্যানি সেই সময় দোকানের সিসিটিভি ফুটেজ দেখছিল, তখন তার সামনে বসার সঙ্গী তার বসকে বলে স্যার ওখানে আরেকটা লাশ ছিল এবং তারা দুজনেই মাতাল ছিল, আমার মনে হয় ওরা দুজনেই লড়াই করে মারা গিয়েছে। তো এরপর ড্যানি আবারও দোকানে যায় এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করে সিসিটিভি ফুটেজে আমি একটা ছেলেকে দেখেছি, ওই মাতাল 2 বন্ধু ওই ছেলের কাছ থেকে তোমার দোকান থেকে মাল কিনেছিল, ও কোথায়? আর তখনই এখানে জ্যাকি চলে আসে। আর তখন ওর সঙ্গী বলে কেউ একজন খুন হয়েছে আর পুলিশেরা এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো এরপর ড্যানি জ্যাকিকে নিয়ে বাইরে আসে। তো জ্যাকি জিজ্ঞেস করে স্যার আমরা কি এখানেই কথা বলবো? ড্যানি বলে কেন, পুলিশ স্টেশনে যাবি? ডান্ডার বাড়িতে কথা বলবো? তো এরপর ড্যানি বলা শুরু করে আচ্ছা বল আমাকে, কালকে ওই মাতাল তোকে মারতে চেয়েছে, তোর সাথে বেয়াদবি করেছে, এজন্য ওদের মেরে ফেলেছিস তাই না? জ্যাকি এই কথা শুনতে পুরো ভয় পেয়ে যায়। আর পুলিশ অফিসার ড্যানি তখন বলে আমি তো তোর সাথে মজা করছিলাম, আর তুই আমাকে বল ওরা এখানে 2 ঘন্টা বসেছিল, ওরা কি নিয়ে কথা বলছিল? জ্যাকি তখন বলে তারা তাদের ফ্যামিলির বিষয় নিয়ে কথা বলছিল, যে দিন রাত তাদের কি কি সহ্য করতে হয়। কিন্তু এই কথা বলতে বলতে জ্যাকি এত ভয় পেয়ে যায় যে বিষয়টা বুঝিয়ে বলে তুমি যখন একটা ক্রাইম করবে ভেতর থেকে বুক ফেটে যায় ভয়ে, প্রচুর অ্যাবডোমেন ক্ষরণ হয়। তো জ্যাকি তখন ধরে নেয় আমি ধরা পড়ে গিয়েছি, আমি বেশি কথা পেঁচাতে পারবো না, আমি সত্য বলে দিই যে আমি হাতুড়িতে বাড়িতে মেরেছি। বাট তখনই পুলিশ অফিসার ড্যানির সঙ্গে আসে এবং বলে স্যার গুড নিউজ, ফরেন্সিক রিপোর্ট হাতে চলে এসেছে, জানা গিয়েছে এই 2জন নিজেদের মাঝে লড়াই করেই মারা গিয়েছে। আর আমরা একজন সাক্ষীও পেয়েছি যে তাদেরকে লড়াই করতে দেখেছিল এবং তাদের হাতে ইট ছিল, ওটা দিয়ে হয়তো ওরা একে অপরকে মেরেছে। তো তখন পুলিশ স্টেশনে ওই প্রথম যে মাতাল ছিল তার স্ত্রীকে ডাকা হয় এবং বলা হয় সত্য কথা বলো সবকিছু। তো সে বলে আমার স্বামী সারাদিন মদের নেশে ডুবে থাকতো, কিন্তু আমার স্বামীর যে বন্ধু যে মারা গিয়েছে সে আবার আমার এবং আমার বাচ্চাদের অনেক খেয়াল রাখতো, তো এই জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার স্বামীর বন্ধুকে বিয়ে করতে চাচ্ছিলাম, এজন্য হয়তো ওদের ঝামেলা হতে পারে। তো এরপর বাইরে সে ড্যানিয়েল সাথীদেরকে বলে আমার তো মনে হয় না ওরা একে অপরকে মেরেছেন, কারণ ইটের মধ্যে কোনো রক্তের দাগ ছিল না। আর এদিকে রাতে জ্যাকির বন্ধু মানে আমাদের নায়কের বন্ধু জিয়ং ওর সাথে দেখা করতে আসে এবং ওকে জিজ্ঞাসা করে তুই আমার কল ধরছিস না কেন? জ্যাকি বলে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে। এরপর জিয়ং বলে আমি যখন আজকে কলেজ থেকে বাইরে আসলাম তখন একজন পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করলো তোর ব্যাপারে, যেভাবে তোর ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করলো আমার তো মনে হচ্ছিল খুনটা হয়তো তুই করেছিস। তো আমাদের জ্যাকি আরো ভয় পেয়ে যায়। তো এরপর কিছুদিন আরো কেটে যায় আর সেই ভদ্র পুলিশ অফিসারটি দৌড়ে ড্যানির কাছে যায় এবং বলে যেদিন আমরা ওই 2জন লোকের লাশ পেয়েছি তাদের মধ্যে একজন কিন্তু তার পরিচয় গোপন করে রেখেছিল, আর তার ডিএনএ রিপোর্ট আসার পরে আমরা জানতে পেরেছি সে চাইনিজ একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলার যে 2009 সাল থেকে গায়েব ছিল, আর তার নাম ছিল হচ্ছে ইয়াবা বয়। আর এই খবর
যখন জ্যাকি শুনে আমাদের নায়ক ও চমকে যায়। তার মানে ওই দিন যদি জ্যাকির হাতে হাতুড়ি না থাকতো এবং ও যদি অ্যাটাকটা না করতো তাহলে ওই কিলার ওকেই মেরে ফেলতো। আর তাছাড়া আমাদের নায়ক এটাও জানতে পেরেছে যে যাকে ও মেরেছে তার কোনো ফ্যামিলি নেই, সে উল্টো ওর বন্ধুর ফ্যামিলি নিয়ে এটা আটানি করছিল এবং বন্ধুকেও মেরে ফেলেছে। আর তাছাড়া আরো আগে তো খুন করেছেই, তো এর জন্য জ্যাকির কাছে মনে হয় আমি খারাপ কোনো কাজ করিনি। আর এরপর আমরা সেই অন্ধ মেয়েটাকে দেখতে পাই যে ওই খুনের দিন জ্যাকির পাশ দিয়ে গিয়েছিল আর এখন সে তার কুকুরের সাথে মিলে খেলছিল। আর যে হ্যামার বা হাতুড়িটা দিয়ে জ্যাকি ওই খুনিকে মেরেছিল সে হ্যামারটা আমরা ওর বাসাতেই দেখতে পাই। তোর মানে কি? এর মানে জ্যাকি যত সহজ মনে করছে যে বেঁচে গেলাম, অত সহজ হবে না। কারণ এই হ্যামারটা এই মেয়ের বাসায় কিভাবে আসবে, এই মেয়েটা এই হ্যামার দিয়ে কি করছে, তার উপর দেখতে পাচ্ছে হ্যামারটাকে কিন্তু র্যাপিং করে রেখেছে যাতে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়। তার মানে ঘটনা আরো আছে আর কি। তো এখানে 1 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এখন আমরা 2 নম্বর এপিসোডে চলে যাব। তো সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জ্যাকির পেছনে সেই অন্ধ মহিলার কুকুরটি দৌড়াচ্ছে। আর তখন জ্যাকির তার নিজের রুমের মধ্যে হুশ আসে এবং তার উপর সে কিছু রক্তের দাগ দেখতে পায়, মাটি দেখতে পায়। তো এগুলো কিভাবে হয়েছে এগুলো আমরা পরবর্তী পর্বে জানতে পারবো, মানে পরে জানতে পারবো আর কি। তো যাই হোক আমরা দেখি জ্যাকি তার মায়ের সাথে দেখা করতে আসে আর ওর মা ওকে চার্জে নিয়ে যায়। আর চার্জের মধ্যে ওর মা ওকে বলে তুমি তো জানোই তুমি যেখানে কাজ করো সেখানে একজনের মার্ডার হয়েছে, তবে ভাগ্য ভালো তোমার কিছু হয়নি, কিন্তু আমি খুবই খুশি যে এরকম একটা খারাপ মানুষ মারা গিয়েছে। সৃষ্টিকর্তা উচিত কাজটাই করেছে, কারণ সৃষ্টিকর্তা সবচেয়ে সঠিক বিচারক। তো এর জন্য জ্যাকির আরো ভালো লাগে যে শালার ভালো কাজ করছে। চিন্তা করো ওর যে জন্য ডিপ্রেশনে ছিল সেটা উল্টো খুশিতে পরিণত হয়ে গিয়েছে। তো চার্জ থেকে বের হয়ে জ্যাকি করে কি তার নতুন ফোনটা নিতে যায়, কিস্তিতে ফোন নিয়েছে কারণ পুরনো ফোনটা ঝগড়ার দিন ভেঙে গিয়েছে। আর তারপরও যখন ওর সুপার শপে যায় কাজ করার জন্য তখন সেখানে সে অন্ধ মেয়েটি আসে এবং 1 প্যাকেট সিগারেট চায়। কিন্তু জ্যাকি ওই মেয়েটার চেহারা দেখে চমকে যায়, মানে এই মেয়েটাকেই তো ওই খুনের দিন দেখেছিলাম। বাট ওই মেয়েটি তখন হঠাৎ করে জ্যাকিকে বলে ওঠে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি আমাকে চিনে গিয়েছো, আর তোমার কি মনে হয় আমি অন্ধ মেয়ে? আমি কিন্তু অন্ধ নই, সেই রাতে আমি খুন হতে দেখেছি, তুমি নিজের হাতে খুন করেছো। আর আমি ওই রাতে কেন কিছু বলিনি জানো? ওখান থেকে আমি চলে যাই ভালো মনে করেছিলাম, তা না হলে তুমি আবার আমাকে যদি মেরে দিতে। বাট তোমার ওই হাতুড়িটা যেটা দিয়ে তুমি হত্যা করেছো সেটা আমার কাছে রয়েছে, তো তুমি যদি বাঁচতে চাও তাড়াতাড়ি 20 লাখ টাকা রেডি করো। তো তখন জ্যাকি করে কি দৌড়ে মোবাইল শপে যায়, মানে 20 লাখ টাকা ম্যানেজ করতে হবে এখান থেকে বাঁচতে। কিন্তু মোবাইল শপের মালিক বলে তুমি তো অলরেডি কিস্তিতে মোবাইল নিয়েছো, মোবাইল আর ফেরত দেওয়া যাবে না। তুমি একটা কাজ করতে পারো, সকল কিস্তি তাহলে ভরে দাও, তারপরে তুমি সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটা সেল করে দিতে পারো। তো এরপরও যায় হচ্ছে বাড়িতে নিজের ব্যালেন্স চেক করে আর ও দেখতে পায় ওর অ্যাকাউন্টে প্রায় 2 লাখ ইয়ানের মতো রয়েছে, 1,92,000 ইয়ান। আর তারপর ও যায় বসের কাছে এবং বলে বস আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। আর তখন বস বলে দেখো আমার ব্যক্তিগত লাইফের কিছু নিয়ম রয়েছে যেগুলো আমি সবসময় ফলো করি, তোমারও ফলো করা উচিত। আর ওই নিয়মটা হচ্ছে আমি কখনো কাউকে টাকা অন্তত ধার দিই না। খাও এক পেট খাও, 500 টাকা খাবো, টাকা ধার দিতে পারবো না, কারণ টাকা ধার দিলে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং পরে আর তার চেহারাই দেখা যায় না। কিন্তু তারপরেও বসের ওর জন্য খুব মায়া হয় এবং এরপরে আমরা দেখতে পাই ওর অ্যাকাউন্টে 1.5 লাখ ইয়ান, মানে আরো 1.5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে। তো টোটাল কত টাকা হলো? প্রায় 3.5 লাখ টাকার মতো ম্যানেজ হলো। আর এরপরও যায় হচ্ছে মায়ের বাড়িতে এবং সেখান থেকে ওর নামে যে ব্যাংকের পাসবুক এবং চেকবুক ছিল যেটার মধ্যে ওর বাবা ওর জন্য টাকা জমাতো সেটা এক জায়গায় করে। আর তারপর সে ব্যাংকে গিয়ে সকল টাকা ক্যাশ করে নেয় আর তারপর কাজে চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে ওর বস আসে এবং জিজ্ঞাসা করে তুই এই ব্যাগ ঝুলে আছিস কেন, এই ব্যাগ ঝুলে ঘুরছিস কেন? জ্যাকি বলে স্যার এমনি, কিন্তু আমরা তো জানি এই ব্যাগের ভিতর খালি টাহা আর টাহা। তো যাই হোক তখন ওর বস বলে বাইরে একটা অদ্ভুত টাইপের মহিলা চশমা পরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে, আমার কাছে মনে হচ্ছে সে আমার দিকেই তাকিয়ে রয়েছে, গিয়ে একটু দেখতে আর প্রেম টেম করতে চায় নাকি আমার সাথে। তো এই কথা শুনে জ্যাকির তো হাওয়া টাইট হয়ে যায়, ও দৌড়ে বাইরে যায় এবং আশেপাশে তাকাতে থাকে কিন্তু ওই মেয়েটিকে কোথাও পায় না। কিন্তু এরপরও বাইরে সিগারেটের খালি প্যাকেটটা পায় যেটা ওই মেয়েটার কাছে বিক্রি করেছিল আর সেটার মধ্যে লেখা ছিল একটা ঠিকানা। আর ওকে বলা হয়েছে কালকে 12টার সময় ওই ঠিকানায় ওর সাথে এসে ওই মহিলার সাথে দেখা করতে, মানে ওই মেয়েটার সাথে দেখা করতে। তো পরের দিন জ্যাকি করে কি ওই মেয়েটার সাথে দেখা করার জন্য পৌঁছে যায়। আর তারপরে ওই মেয়েটি জ্যাকিকে একটা পেপার কাপে কফি এনে দেয় এবং জিজ্ঞাসা করে আচ্ছা ওখানে তো 2টো লাশ পাওয়া গিয়েছে, দুজনকে কি তুমি মেরেছো? জ্যাকি বলে না আমি মারিনি। আর জ্যাকি তো অলরেডি 20 লাখ টাকা নিয়ে এসেছে, টাকাগুলো গুনতে বলে মেয়েটিকে। আর ওই মেয়েটি তখন বলে হ্যাঁ 20 লাখ টাকা পেয়েছি, আমি অনেক খুশি, বাট আরেকটু ঝামেলা রয়েছে, তুমি এখন থেকে প্রতি মাসে আমাকে 20 লাখ করে টাকা দিয়ে যাবে, কারণ তুমি একজন মানুষকে খুন করেছো। এত সহজে তুমি বেঁচে যাবে সেটা তুমি ভাবলে কিভাবে? আর এই দেখো হাতুড়ি যেটা আমি প্লাস্টিক দিয়ে র্যাপ করে রেখেছি যাতে তোমার ফিঙ্গারপ্রিন্ট মুছে না যায়। আর যতদিন পর্যন্ত তুমি আমাকে টাকা দিতে থাকবে ততদিন পর্যন্ত তুমি বাইরে থাকবে, তোমার এই রহস্যই থাকবে। আর তুমি কি জানো আমার কুকুর রাস্তা থেকে জিনিসপত্র তুলে আনতে অনেক পছন্দ করে, আর ওই রাতে আমার এই কুকুরটি এই হাতুড়িটি তুলে নিয়ে এসেছে। কে জানতো যে আমার কুকুরও মাসে 20 লাখ টাকা করে ইনকাম করবে। তো আমি মনে করি আমাদের ভাগ্যই আমাদেরকে মিলিয়েছে। এখন থেকে তাহলে বাঁচতে চাইলে তুমি সারাদিন রাত কাজ করবে এবং প্রতি মাসে আমার জন্য 20 লাখ টাকা করে নিয়ে আসবে, ঠিক আছে? জমি বেচে দেবে না কিভাবে দেবে, কেমনে কি ম্যানেজ করবে, খুন করবে না কি করবে তোমার ব্যাপার। তো এই কথা শুনে তো মনে করে জ্যাকির মাথা পুরো খারাপ হয়ে যায়। আর হুট করে কি ওই মেয়েটির কাছ থেকে হাতুড়িটা ছিনিয়ে নেয় এবং বলে আমি তোমাকে তোমার টাকা দিয়ে দিয়েছি কিন্তু হাতুড়ি আমি নিয়ে যাচ্ছি। বাট তখন মেয়েটি পেছন থেকে বলে ও আচ্ছা তুমি হাতুড়ি নিয়ে গিয়ে বেঁচে যাবে, কিন্তু তোমার মা যদি জানতে পারে তুমি খুনটা করেছো তাহলে তোমার মা তো টেনশনে মরে যাবে, আমি যদি সাক্ষী দিই কি হবে বুঝতেই পারছো। আর তুমি যদি জেলে যাও তোমার বোনের সম্পর্ক ভেঙে যাবে, চার্জে তোমার মায়ের অনেক সম্মানহানি হবে এবং তোমরা তো মুখই দেখাতে
বাঁচাতে পারবে না। আর এই কথা শুনে জ্যাকি ফিরে আসে আর মেয়েটি তখন বলে, হাতুড়িটি তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার সমস্যা আরো বাড়বে, কারণ আমি তোমাকে তো এমনিতেই ঘরে আনিনি। এই ঘরের সব জায়গায় তোমার ডিএনএ রয়েছে, আমার চায়ের কাপে, অমুক জায়গায় তমুক জায়গায়। আর আবার যদি কিছু হয় বুঝতেই পারছো, তো বুঝতে পারছো আমারও তুমি কোনো ক্ষতি করতে পারবে না। বাট আমার সাক্ষীর সাহায্যে ফরেন্সিক টিম কিন্তু সত্য পর্যন্ত ঠিকই পৌঁছে যাবে। আর তুমি যদি এটাও প্রমাণ করো যে তুমি সেলফ ডিফেন্সের জন্য তাকে মেরেছো, তারপরেও কিন্তু কমপক্ষে 15 বছরের জেল তোমার হবেই। তো এর মানে কি বুঝতে পারছো, তোমার বাড়িতে যদি ডাকাত আক্রমণ করে, তারপরেও যদি তুমি নিজে বাঁচার জন্য ডাকাতকে মেরে ফেলো, তোমার কিন্তু কোনো যাবজ্জীবনের কারাদণ্ড হবে। তো যাই হোক, এখানে মেয়েটি আরো বলে, দেখো তুমি কিন্তু আমার উপর মন খারাপ করো না, আমি কিন্তু উল্টো তোমাকে সাহায্য করছি, তাই না? এখন তুমি বলো, তুমি কি আমার সাহায্য চাও নাকি চাও না? জ্যাকি বলে, হ্যাঁ চাই। বাট তখনই জ্যাকি কল্পনায় দেখে যে এভাবে থাকলে তো এই মেয়েটি সারা জীবন ওকে কুকুর বানিয়ে রাখবে, ওর উপর হুকুমতি করবে, ওর সব কথা শুনতে হবে। আর তখনই জ্যাকের মাথা গরম হয়ে যায় এবং হাতুড়ি দিয়ে এই মেয়েটিকে মেরে ফেলে। একবার উচিত কাম করেছিস জ্যাকি, আমার মনেও মানে এরকম এখন শরীর গরম হয়ে গিয়েছিল, আমি সিরিয়াসলি তাই করতাম। শালা এমনিতেই মরছি, 1 খুন করলেও তো ফাঁসি, 2 খুন করলেও ফাঁসি, বেটা 2টা করে আমি ফাঁসি নিব। তো যাই হোক, এরপর ওর 20 লাখ যে টাকা ছিল সেটা নিয়ে হাতুড়ি নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে এবং পালায়। কিন্তু সব জায়গায় তো রক্তের নিশানা লেগে রয়েছে, ওই হাতুড়ি দিয়ে মেরেছে। কিন্তু ওই মেয়েটির যে আদরের কুকুর ছিল সে করে কি ওই মহিলার কাছে যায় এবং যেখানে যেখানে রক্ত রয়েছে চাটতে থাকে। আর এরপর 2-3 দিন কেটে যায়, দুধওয়ালা প্রতিদিনের মতো দুধের প্যাকেট বাইরে রেখে চলে যেতে থাকে। বাট 5 দিন পরেও যখন দুধের প্যাকেট কেউ নেয় না, সে করে কি উকি মারে এবং ভেতরে গিয়ে লাশ দেখতে পায়। আর তারপর পুলিশকে কল করলে পুলিশের টিম চলে আসে, দুধওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে। আর এখানে ডিটেকটিভ ড্যানি যখন ভেতরে যায় তখন ডিটেকটিভ পার্ক মানে পুলিশ পার্ক থেকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই কুকুরটা কি খাবার আর নিজের মালিকের মধ্যে কোনো পার্থক্য বোঝে না? কুকুরের ক্ষুধা লাগাতে সে তার মালিকের ক্ষতই খেয়ে ফেলেছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, হাতুড়ি দেজে মেরেছে, ওই কুকুর করেছে কি রক্ত বেরিয়েছে, ওই মাংসই খেয়ে ফেলেছে। তো এর ফলে ওটা যে হাতুড়ির আঘাত বা কিভাবে মেরেছে এই প্রমাণটা নেই। যাই হোক, এরপর তারা কুকুরটাকে ধরার চেষ্টা করে, কিন্তু উল্টো কুকুরটি গিয়ে করে কি একটা জায়গায় গর্ত খুঁড়ে। আর সেখানে পুলিশ অফিসাররা কঙ্কাল দেখতে পায় এবং সকল পুলিশ অফিসাররা একত্র হয়ে সেখানে গর্ত করে পুরো কঙ্কাল বের করে এবং ওখানে মোট 2টো মানুষের কঙ্কাল পাওয়া যায়। আর এরপর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে, মানে ওই কঙ্কাল দুটোকে ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয়। তো বস যখন জিজ্ঞেস করে এই কেস সম্পর্কে কি জানলে, তো পুলিশরা জানায় যখন রিপোর্ট আসবে তখন আমরা জানতে পারবো। তো যাই হোক, এই মেয়ে মরার পরে 5 দিন কেটে গিয়েছে আর জ্যাকি কিন্তু এই 5 দিন ধরে নিজের রুমেই ছিল, রুম থেকে একদমই বের হয় না এবং খায়ও নি, কোনো কিছু না, পানিও খায়নি, ভাতও খায়নি। তো এখানেও নিজেকে বলে তার মনে একটা মানুষ 5 দিন না খেয়ে বেঁচে থাকতে পারে। তো এরপরও যখন মোবাইল হাতে নাও দেখতে পায় ওর বন্ধুকে 32 বারের মতো কল করেছে, কিন্তু কল ধরে না। উল্টোর কাছে চিন্তা হয় আমি একটা খুন করেছি 5 দিন আগে, পুলিশ কেন আমাকে ধরতে আসলো না? আর এদিকে আমরা দেখি পুলিশ অফিসার করে কি ফরেন্সিক রিপোর্ট নিয়ে মিস্টার পার্কের কাছে যায় এবং বলে ঘোড়ার ডিম কাম তো সারছে, এই কুকুরটি সব জায়গায় সেটে রেখেছে যেখানে আমরা খুনির ফিঙ্গারপ্রিন্ট পেতে পারতাম। তো এখানে আমাদের জ্যাকি আবার করেছে কি, ও যে চায়ের কাপ খেয়েছে যেখানে যেখানে ছুঁয়েছে সব জায়গায় রক্ত মাখিয়ে রেখে এসেছিল আর কুকুর ওটা চেটে দিয়েছে। তো এরপর পুলিশ অফিসাররা কুকুরটাকে তার অফিসে নিয়ে আসে, কিন্তু তাদের সিনিয়র এই কুকুরটা দেখে ভয় পেয়ে যায়, কারণ তার দৃষ্টিতে এই কুকুরটা একটা মানুষ খেয়ে কুকুর, যে কোনো সময় যে কাউকে খেয়ে দেবে। আর এইদিকে আমরা দেখি জ্যাকি আত্মহত্যা করার চেষ্টা করে, বাট তখনই ওর দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। অ্যাকচুয়ালি বাইরের বন্ধু এসেছে আর ওর বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিল অনেক আগে। তো বন্ধু যখন দরজা খোলে তখনই করে কি ওই ধারের টাকার বন্ধুকে ফিরিয়ে দেবে এবং এখান থেকে চলে যেতে বলে। বাট ওর বন্ধু বলে, তোর কি মনে হয়েছে আমি এখানে টাকার জন্য এসেছি? আমি এসেছি তোর জন্য, আমার চিন্তা হচ্ছিল 4-5 দিন তোকে দেখি না। তো যাই হোক, এরপর যখন রাতের বেলা পার্ক অফিসে বসে ঘুমাচ্ছিল তখন তার বস এসে তাকে একটা লেটার দিয়ে বলে এই কুকুরটাকে অমুক ঠিকানায় পাঠিয়ে দাও, তারা কি করবে এটাকে জীবিত রাখবে না মেরে ফেলবে তাদের ব্যাপার। বাট পার্ক বলে এই পাপের কাজটা আপনি আমাকে দিয়ে করাবেন স্যার? তো যাই হোক, এরপর পার্ক মানে সবচেয়ে ভদ্র ওই পুলিশটা কুকুর নিয়ে যখন যাচ্ছিল তখন এই কুকুরটা জ্যাকির গন্ধ পায়, মানে আমাদের নায়কের গন্ধ পায়। আর ওই মুহূর্তে জ্যাকি তখন তার অ্যাপার্টমেন্টে বসে বসে স্যাড সং শুনছিল। তো যাই হোক, এদিকে পার্ক তখন বলে তুই চিন্তা করিস না, তোকে আমি মরতে দেবো না, বরং আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আবার ওখানেই ওই মদনার বদনা বসে কথা বলছিল, যাদেরকে ড্যানি পুলিশ স্টেশনে ধরে নিয়ে গিয়েছিল। আর এই পার্কই কিন্তু ওদেরকে শাসন করেছিল, মানে কিভাবে চলবি বেয়াদবি করবেন এগুলো শিখিয়েছিল। তো মদনার বদনা যখন পার্ককে দেখে ওদের তো রাগ পুরো ফেটে যায় যে অপমানের বদলা নেব, এবং বিয়ারের বোতল ভেঙে পার্কের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে কুকুরটা সেখান থেকে পালিয়ে যায় আর ওই 2 শয়তানও সেখান থেকে পালাতে থাকে। বাট পার্ক এখানে ব্যথায় কাতরাচ্ছে কিন্তু কেউ সাহায্য করতে আসে না। আর এইদিকে আমরা দেখি জ্যাকি তার অ্যাপার্টমেন্ট থেকে বাইরে আসে আর সে তার মোবাইলে নিউজ দেখে যে ও যে মেয়েটাকে মেরেছে, অন্ধ মেয়ে, সে তার নিজের বাবা মাকে মেরে ওদের বাগানে ওদের বাড়িতেই দাফন করেছিল। এবং এই কেসটা অনেকদিন ধরে মিস্ট্রি ছিল, যেটা পুলিশ আজকে বের করতে পেরেছে। মানে ওই মেয়েটা একটা সাইকো ছিল। আর তখন জ্যাকি চিন্তা করে আমাদের নায়ক, আমি 2জন মানুষকে মেরেছি, 2জনে এই ধরনের ডেঞ্জারাস খারাপ মানুষ ছিল এবং আমার বিরুদ্ধে পুলিশ কোনো প্রমাণও পায়নি। আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমাকে দিয়ে এগুলো করাচ্ছে। আর তখনই আমরা দেখতে পাই 2 মদনা বদনা ঝগড়া করছে এবং এখানে মদনার সাথে অনেক রাগ করে যে পুলিশ অফিসারকে কেন মারার দরকার ছিল। আর তখনই মদনা করে কি বদনার কাছ থেকে সিগারেট চায়, কিন্তু বদনা তখন বলে সিগারেটের প্যাকেট তো পালানোর সময় পড়ে গিয়েছে। আর ওই মুহূর্তে ওরা সামনে জ্যাকি কাশতে দেখে ও সিগারেট খাচ্ছিল, তো ওকে ওরা লুট করার প্ল্যান করে। তো ওরা যখন জ্যাকির কাছে যায়, জ্যাকি তখন দেখতে পায় যে মদনার শরীরে রক্ত লেগে রয়েছে এবং বুঝতে পারে এটা তো খারাপ মানুষ, এবং তখন ওর বডি ওদের দুজনকে মারতে সিগন্যাল দিয়ে দেয় যে হয় মারবে না হলে তোকে ওরা মেরে ফেলবে। আর সকাল হলে আমরা দেখতে পাই ওই মদনার লাশ বড় একটা গর্তে পড়ে রয়েছে। আর এই এপিসোডের শুরুতে যে জ্যাকিকে
জ্যাকিকে দেখলাম রুমে যেরকম ভাবে ছিল সেই অবস্থায় রয়েছে, মানে রক্তাক্ত মাটি মাখা। আর তখন জ্যাকির হুঁশ ফিরে আসে এবং চিন্তা করে আমি এখানে এলাম কিভাবে। আর তারপরে দেখে ওর এক পাশে হাতুড়ি রয়েছে, একটা ইট রয়েছে আর ছোট্ট একটা চিঠি রয়েছে। তো যখন চিঠিটা খোলে সেখানে লেখা ছিল তুমি যদি হেল্প চাও তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো। তো এই চিঠিটা সেই লোকগুলোই দিয়েছে যারা জ্যাকিকে মদনা বন্দাকে মারার পরে এই ঘরে নিরাপদে রেখে গিয়েছে, মানে হয়তো আমাদের নায়ক জ্যাকি বেহুশ হয়ে গিয়েছিল। তো কারা এই লোক যারা জ্যাকিকে সাহায্য করলো বা জ্যাকিকে পেছন থেকে কারা তো সাপোর্ট দিচ্ছে। আর এখানেই দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক আজকের মতো ভিডিও এতটুকুই। তোমরা যদি খালি চ্যানেলটা রানিং করো, মানে আগে আমরা স্যাভেজের ভিডিও দিলে একদিনে কিন্তু 3 লাখ ভিউ হয়ে যেত, বাট পৃথিবীর কোনো চ্যানেলই 3-4 বছরের বেশি টিকে না, আস্তে আস্তে ওটার ভিউ কমে যায়। বাংলাদেশে অনেক সেরা সেরা মুভি এক্সপ্লেন চ্যানেল ছিল যেগুলো বেশি পুরনো চ্যানেল, 4-5 বছরের পুরনো, তাদের সবার অবস্থায় কিন্তু খারাপ। নতুন নতুন যারা আসবে তারা ভিউ বেশি পাবে, আবার এক সময় তাদের চ্যানেল যখন বয়স হয়ে যাবে তাদের চ্যানেল আস্তে আস্তে ডাউন খেয়ে যাবে। এটা আসলে ইউটিউবের একটা অ্যালগরিদম। ওরা যেটা করে নতুন চ্যানেলের ভিডিও রেকমেন্ডেশনে বেশি পাঠায়, মানে ভিউয়ারদের সামনে বেশি দেয় যাতে চ্যানেলটা ওঠে, আর যেগুলো পুরনো হয়ে যায় ওদেরকে আর দেখাই না তাকিয়ে। আর তোমাদের এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, ফ্যাবেজ থেকে কিন্তু এমনিতেই আমরা কে ড্রামা বাদ দেইনি। কে ড্রামা বাদ দিয়েছিলাম কিশোরের জন্য, একসময় 2 লাখ করে ভিউ আসতো, পরে কে ড্রামায় ভিউ 60,000 70,000 আসতো না। তো তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নতুন কোনো কন্টেন্টের সুইচ করলে কি ভিউ বাড়বে। তো অ্যাকচুয়ালি এটা কন্টেন্টের দোষের পুরোপুরি নয়, চ্যানেল বা হাইপেরও দোষ রয়েছে। তো যাই হোক আমরা রেগুলারলি কে ড্রামা এখানে চালাতে চাই যদি তোমরা আমাদের সাপোর্ট করে, এবং চেষ্টা করবে প্রতিদিন অন্তত একবার স্যাভেজ 420 ঢোকার জন্য, এবং 60,000 বা 70,000 যা ভিউ হবে একদিনে করে দেবে, যাতে পরের দিন আমি আরেকটা এপিসোড দিতে পারি। তো আজকের এই ভিডিওটা আমি দেবো একদিন মাঝখানে গ্যাপ নেব, যাতে অনেক বেশি মানুষ এই সিরিজটা সম্পর্কে জানতে পারে এবং তারপরে দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য রেডি হয়। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই তোমরা সব সময় চেষ্টা করবে এই স্যাভেজ যেন কখনো শেষ না হয়ে যায়, এবং র্যান্ডম গ্রুপ যেন আরো 2-3 বছর টিকতে পারে। 2 বছর থাকলেই হবে, দোয়া করো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।